যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাট্টা হয়েছে দুই লাতিন দেশ ভেনেজুয়েলা, কলম্বিয়া। বোগোতা আক্রান্ত হলে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা কারাকাসের। গাজায় দুর্ভিক্ষের জেরে যৌন সম্পর্কে জড়াতে বাধ্য করা হতো নারীদের। ফিলিস্তিনিদের অসহায়ত্বের সুযোগ নেওয়ার অভিযোগ অসৎ ত্রাণকর্মীদের বিরুদ্ধে। ইউক্রেনের বিভিন্ন স্থানে ব্যাপক রুশ হামলায় অন্তত 4 জন নিহত। বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা। রাশিয়ায় ইউক্রেনের পাল্টা হামলার পর আলোচনায় স্টর্ম শ্যাডো মিসাইল। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। অনাহারে 6 সন্তান, একসময়ের আয়ের উৎস ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান এখন ধ্বংসস্তূপ। নিরুপায় হয়ে সপ্তাহের পর সপ্তাহ গাজার বিভিন্ন ত্রাণ কেন্দ্রে ছুটে বেরিয়েছেন 38 বছর বয়সী নারী। দুমুঠো খাবারের জন্য একসময় বাধ্য হন যৌন সম্পর্ক স্থাপনে। বিনিময়ে পান এক বাক্স খাবার, ওষুধ আর নগদ কিছু অর্থ। এটি গাজার কোনো নারীর বিচ্ছিন্ন কোনো গল্প নয়। দীর্ঘ 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হওয়া উপত্যকায় ছিল না স্বাভাবিক জীবন ধারণের উপায়। টিকে থাকতে ও আপনজনের মুখে খাবার তুলে দিতে যৌন সম্পর্কে জড়াতে বাধ্য হয়েছিলেন অনেক ফিলিস্তিনি নারী। যুদ্ধ থামার পর নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপিকে গাজার নির্মম এই বাস্তবতা জানিয়েছেন 6 ফিলিস্তিনি নারী। গাজায় একদিকে যখন তীব্র হচ্ছিল মানবিক সংকট, অপরদিকে সাহায্যের সন্ধানে গিয়ে পুরুষদের দ্বারা যৌন নিপীড়নের শিকার হচ্ছিলেন সেখানকার নারীরা। নাম প্রকাশ না করার শর্তে এমন 6 জন নারী এপিকে জানিয়েছেন, খাবার, পানি, আশ্রয় কিংবা আর্থিক প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্কের প্রস্তাব দিত অনেকে। প্রস্তাব দেওয়া ব্যক্তিদের বেশিরভাগ ছিলেন ত্রাণকর্মী। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বেশ কিছু সংস্থার হয়ে কাজ করতেন তারা। এটা এক ভয়াবহ বাস্তবতা। চরম মানবিক বিপর্যয় মানুষকে একেবারেই অসহায় করে তোলে। যৌন সহিংসতা বৃদ্ধি পাওয়া এই বিপর্যয়েরই একটি পরিণতি। গাজার বর্তমান পরিস্থিতি বর্ণনাতীত, বিশেষ করে নারী ও কিশোরীদের জন্য। ইসরায়েল গাজা উপত্যকায় যথেষ্ট ত্রাণ প্রবেশে বাধা দিয়ে আসছে। সেখানে মানবিক সহায়তার উপর কঠোর বিধিনিষেধই নারীদের এমন পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে। 2024 সালের মার্চে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী 2023 সালে সংস্থাটি তার কর্মী, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীদারদের বিরুদ্ধে যৌন নির্যাতনের 758টি অভিযোগ পেয়েছে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। মঙ্গলবার রাতে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় মরদেহগুলো। পরবর্তীতে তা ইসরায়েলি বাহিনীর কাছে পৌঁছে দেয় স্বেচ্ছাসেবী সংগঠনটি। রাতে তেল আবিবে ন্যাশনাল সেন্টার অব ফরেনসিক মেডিসিনে নেওয়া হয় নিহতদের মরদেহ। ডিএনএ পরীক্ষার পর হস্তান্তর করা হয় পরিবারের কাছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এ পর্যন্ত 15 জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। মোট 28টি মরদেহ ফেরত দেওয়ার কথা হামাসের। এখনও খোঁজ নেই নিহত 13 জনের। অনেকেই ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে আছে বলে জানিয়েছে হামাস। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের। পরিচয় শনাক্ত না হওয়ায় ইসরায়েলের ফেরত দেয়া 54 ফিলিস্তিনির মরদেহ গণকবর দেওয়া হয়েছে। বুধবার ফিলিস্তিনি প্রশাসন জানায়, গাজার দেইর আল বালাহ এলাকায় এসব বেওয়ারিশ মরদেহ একসাথে দাফন করা হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় মরদেহগুলো হস্তান্তর করে ইসরায়েল। এতটাই বিকৃত হয়েছে যে এসব মরদেহের পরিচয় শনাক্তই করা সম্ভব হয়নি। তেল আবিব প্রশাসনের দাবি, গত 2 বছরে যুদ্ধের ময়দানে এই ফিলিস্তিনিদের প্রাণ গেছে, তবে ফেরত দেয়া মরদেহগুলোতে রয়েছে আঘাতের চিহ্ন। অভিযোগ রয়েছে, কারাবন্দী অবস্থায় ইসরায়েলের নির্মম নির্যাতনে প্রাণ গেছে অনেক ফিলিস্তিনির। হামাসকে নির্মূলে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। মঙ্গলবার
ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন পর্যন্ত ধৈর্য ধারণ করে আছেন তিনি। হামাস চুক্তি ভঙ্গ করলে দ্রুততম সময়ে ক্ষিপ্রতা ও ভয়ঙ্করভাবে নিশ্চিহ্ন করা হবে তাদের। ট্রাম্পের দাবি, এই কাজে তাকে সাহায্য করতে আগ্রহী মধ্যপ্রাচ্যের বেশ কিছু মিত্রদেশ। ট্রাম্পের অনুরোধ মাত্রই গাজার উদ্দেশ্যে ভারী অস্ত্রশস্ত্র সহ সেনা পাঠাবে তারা। তবে কোন দেশগুলো এমন প্রতিশ্রুতি দিয়েছে তা স্পষ্ট করেননি তিনি। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ৮৫% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে ফিলিস্তিনি তরুণী হানা। টানা 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে সেখানকার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়লেও টিকে ছিল তার মনোবল। মৃত্যু ভয় নিয়ে পায়ে হেঁটে বহু দূরে টিউশন নিতে যেত হানা। রাতে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বেলে প্রস্তুতি নিত পরীক্ষার। কঠোর অধ্যবসায় আর ভেঙে না পড়ার অদম্য সাহস তাকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত ফল। বাঁধভাঙা উল্লাস, যেন পৃথিবীর সব আনন্দই জড়ো হয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজার এই জীর্ণশীর্ণ তাঁবুতে। টানা 2 বছরের নারকীয় তাণ্ডবের মাঝেও 85% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে এই ফিলিস্তিনি তরুণী। রাঘাদ লোয়াই হানার এই অর্জন মোটেই সহজ ছিল না। উপত্যকার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ইসরায়েল ধুলোয় মিশিয়ে দিলেও হার মানেনি 18 বছর বয়সী এই তরুণী। গেল জুলাই মাসে পরীক্ষা ছিল তার। এর আগে অবিরত বোমা হামলার মাঝেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রাইভেট পড়তে যেত সে। বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকতো না। দিনের আলোয় আর রাতে মোবাইলের ফ্ল্যাশ জেলে পড়াশোনা চালিয়ে যায় হানা। যুদ্ধের দিনগুলো ছিল খুবই কঠিন। আলো ছিল না, তাই শুধু দিনের বেলাতেই ভালোভাবে পড়তে পারতাম। রাতে ফ্ল্যাশ জ্বালিয়ে পড়তে হতো। টিউশন নিতে যেতাম অনেক দূরে। ভয় লাগতো, কারণ সারাক্ষণই বোমা হামলা চলতো। তাছাড়া ক্ষুধার কারণেও পড়াশোনায় অসুবিধা হতো। গাজা যুদ্ধের কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন হানার মা। মায়ের অনুপস্থিতিতে পড়াশোনার পাশাপাশি ছোট বোনদেরও দেখভাল করত হানা। নিজ হাতে তুলে নিয়েছিল পুরো পরিবারের দায়িত্ব। এ পরিস্থিতিতে তার একমাত্র আশা ছিল একগুচ্ছ বই আর জ্ঞান অর্জনের তুমুল আগ্রহ। ইসরায়েল আমার প্রায় সবকিছুই কেড়ে নিয়েছে। আমি আমার বাড়ি, বন্ধুদের আর শিক্ষকদের হারিয়েছি। টিকে ছিল শুধু বইগুলো, তাই আমি পড়া চালিয়ে গেছি। যুদ্ধের মধ্যে সেটাই ছিল একমাত্র আশা। বিশ্বাস ছিল যদি পড়াশোনা চালিয়ে যেতে পারি তবে হয়তো একদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো। এটি শুধু হানার সফলতার গল্প নয়, গাজাবাসীর নির্মম বাস্তবতার এক করুণ ইতিহাস। পুরো উপত্যকায় এমন হাজারো শিক্ষার্থী আছে যাদের মেধা থাকা সত্ত্বেও পাচ্ছে না বিকাশের সুযোগ। শিক্ষা নামক মানবাধিকার থেকে বঞ্চিত তারা। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে সম্পূর্ণ অথবা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে গাজার 97% শিক্ষা প্রতিষ্ঠান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা 2 লাতিন দেশ ভেনেজুয়েলা ও কলম্বিয়া। লাতিন আমেরিকা ইস্যুতে ওয়াশিংটনের নগ্ন কৌশলের বিরুদ্ধে বোগাতার পাশে থাকবে কারাকাস, দেবে সামরিক সহায়তাও। এমন ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী। ক্যারিবীয় সাগরে কারাকাস বিরোধী অভিযানে তীব্র ক্ষোভ ঝেড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। তার দেশ আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রকে একযোগে প্রতিহতে বিশ্ববাসীর সহায়তাও চেয়েছেন তিনি। ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী অভিযান ঘিরে যখন ভেনেজুয়েলা ও কলম্বিয়ার সাথে উত্তেজনা তুঙ্গে, তখন চোরাকারবারিদের বিরুদ্ধে নিজেরাই সোচ্চার 2 লাতিন দেশ। কলম্বিয়া ভেনেজুয়েলা সীমান্তে চলছে কারাকাসের অপারেশন লাইটনিং অফ কাটাক্টুম্বো। মাদক কারবার নির্মূলের লক্ষ্যে আয়োজিত মহড়ায় লাতিন দেশটির সেনারা। সেখানে দেয়া ভাষণে লাতিন আমেরিকা ইস্যুতে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির তীব্র সমালোচনা করেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। অভিযোগ, মার্কিন সাম্রাজ্যবাদের কাছে মাথা নত না করলেই লাগানো হয় মাদক পাচারকারীর তকমা। যারাই উত্তর আমেরিকার সাম্রাজ্যবাদের প্রতি মাথা নত না করে তারাই মাদক পাচারকারী তকমার ঝুঁকিতে। এটাই লাতিন আমেরিকা ইস্যুতে মার্কিনীদের নিষ্ঠুর অর্থহীন নগ্ন কৌশল। ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসী আচরণের বিরুদ্ধে কলম্বিয়ার পাশে থাকবে ভেনেজুয়েলা, এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।
কলম্বিয়ার জানা উচিত তারা বলিভারিয়ান ন্যাশনাল আর্মড ফোর্সকে তাদের পাশে বিবেচনা করতে পারে। নৈতিক সমর্থনের পাশাপাশি সব হুমকি মোকাবেলায় আমাদের সেনা মোতায়েন করা হবে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা হবে। যুক্তরাষ্ট্র কলম্বিয়ায় হামলা চালাতে চায় বলে শঙ্কা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। মার্কিনিরা ভেনেজুয়েলা দখল করতে চায় বলেও দাবি করেন। আগে ফিলিস্তিনিদের জন্য সহায়তা চেয়েছিলাম, আজ নিজেদের জন্য চাইছি, কারণ যুক্তরাষ্ট্র আমাদের উপর হামলা করতে চায়। মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে বড় সাফল্যের পরও আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প ব্রেন ব্যবহার করে নয়, আন্দাজের ভিত্তিতে কাজ করছেন। ভেনেজুয়েলায় আগ্রাসনে ক্যারিবীয় সাগরে মিসাইল নিক্ষেপ করে যেতে চান তারা। মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলার নৌযান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় এ পর্যন্ত কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। টার্গেট হয়েছে কলম্বিয়ার জাহাজও। সম্প্রতি সীমান্ত এলাকায় প্রায় ২৫,০০০ সেনা মোতায়েন করেছে দেশটি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। চেরনিহিভ, দোনেৎস্ক সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। মঙ্গলবার এই হামলায় এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর জানিয়েছে কর্তৃপক্ষ। হামলায় অন্তত ২০টি শহীদ ড্রোন ব্যবহার করে রুশ বাহিনী। হামলার পর বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা। এদিকে একটি রুশ রাসায়নিক কেন্দ্রে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এই অন্ধকার ঘরটি যেন অ্যানা পুস্তভিতের বর্তমান জীবনের প্রতিচ্ছবি। গেল বছর রাশিয়ার সাথে লড়াইয়ে প্রাণ যায় তার স্বামীর। এরপর থেকে একমাত্র সন্তানকে নিয়ে চেরনিহিভের এই ফ্ল্যাটে অনিশ্চিত জীবন কাটছে তার। কয়েকদিন ধরে বিদ্যুৎ নেই, খাবার এবং পানি গরম করার জন্য জেনারেটর ব্যবহার করি। আমাদের জীবনটাই আসলে এমন অন্ধকারে। রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেনের বিভিন্ন স্থানের বিদ্যুৎ কেন্দ্র, ফলে অন্ধকারে চেরনিহিভ সহ বিভিন্ন এলাকা। তবে এর মধ্যে সবচেয়ে জোরালো হামলা হয়েছে জাপোরিঝিয়ায়। গেল কয়েকদিন ধরেই অঞ্চলটির বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী, যার ধারাবাহিকতায় বিদ্যুৎহীন অবস্থায় অঞ্চলটির বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার রাতের হামলার পর পরিস্থিতির আরও অবনতি হয়। এর আগে একই দিন হামলা হয় সামিদোনেক সহ বিভিন্ন স্থানে। এর মধ্যে নভরোদ সিভার্স্কিতে অন্তত ২০টি শহীদ ড্রোন হামলা করা হয়। এদিকে রুশ ভূখণ্ডেও হামলা চালিয়ে পাল্টা জবাব দেয় ইউক্রেনীয় বাহিনী। ব্রিটিশ ক্ষেপণাস্ত্র স্টর্ম শ্যাডো ব্যবহার করে হামলা চালানো হয় একটি রাসায়নিক কারখানায়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। রুশ রাসায়নিক কারখানায় ইউক্রেনের হামলার পর আবারও আলোচনায় ক্রুজ মিসাইল স্টর্ম শ্যাডো। মাটির নিচে থাকা বিভিন্ন স্থাপনা ধ্বংসে অত্যন্ত কার্যকর এই ক্ষেপণাস্ত্র। শব্দের গতিতে ছুটতে সক্ষম এই মিসাইল নির্ভুলভাবে আঘাত হানতে পারে ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। গেল বছরের সেপ্টেম্বরে রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে প্রথমবারের মতো স্টর্ম শ্যাডো মিসাইল হামলা করে ইউক্রেন। দখলকৃত ক্রাইমিয়ার সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দফতরে হামলা করা হয়। ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রুশ বাহিনীর। তবে রুশ ভূখণ্ডে হামলা চালানো হয় এর ২ মাস পর। কুরস্কে চালানো হয় ওই হামলা। এবার একটি রুশ রাসায়নিক কারখানায় হামলার পর আবারও আলোচনায় স্টর্ম শ্যাডো মিসাইল। মঙ্গলবার ব্রায়ান্স কেমিক্যাল প্ল্যান্ট লক্ষ্য করে চালানো হয় ওই হামলা। ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম অ্যাংলো ফরাসি ক্রুজ মিসাইল স্টর্ম শ্যাডো, যা ফ্রান্সে পরিচিত স্কাল্প নামে। যুদ্ধবিমান থেকে ছোড়া হয় মিসাইলটি, যা প্রায় শব্দের গতিতে ছোটে লক্ষ্যবস্তুর দিকে, নির্ভুলভাবে আঘাত হানে ভূমিতে। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা সম্পন্ন ওয়ারহেড আছে এই মিসাইলে। ভেদ করতে পারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তাই বাংকার সহ নিরাপদ অস্ত্রভান্ডার ধ্বংসে আদর্শ অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় স্টর্ম শ্যাডোকে। বেশ ব্যয়বহুল এই ক্ষেপণাস্ত্রের প্রতিটি তৈরিতে গুনতে হয় প্রায় $১ মিলিয়ন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আপাতত স্থগিত হল ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন সাক্ষাতের উদ্যোগ। যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই দেশই নিশ্চিত করেছে এই তথ্য। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন ২ সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন তিনি। তবে শিগগিরই এমন কিছু হচ্ছে না বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। মস্কো জানিয়েছে ট্রাম্প পুতিন সাক্ষাতের বিষয়ে এখনো কোনো দিন তারিখ ঠিক করা হয়নি। বৈঠক আয়োজনে বড়সড় প্রস্তুতি নিতে হবে এবং তাতে বেশ খানিকটা সময় লাগবে। এই ইস্যুতে ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অকার্যকর বৈঠক করে সময়ের অপচয় করতে চান না তিনি।
একটি বৈঠক ফলপ্রসূ না হলে তা আয়োজন সময়ের অপচয়, আর আমি সেটা চাই না। দেখা যাক কি হয়। আমরা দারুণ দারুণ শান্তি চুক্তি করেছি, সেখানে দুদেশ পরস্পরের মানুষকে হত্যা করছে, সপ্তাহে 5 থেকে 7 হাজার সেনা মরছে। আমি থাকলে এই যুদ্ধ শুরুই হতো না। এখন বন্ধের চেষ্টা করছি। রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমানোর বিষয়ে আশ্বাস দিয়েছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটি জানিয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওভাল অফিসে দীপাবলি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, এই ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা হয়েছে তার। বাণিজ্যকে কেন্দ্র করেই হয়েছে বেশিরভাগ আলোচনা। ট্রাম্পের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমাবেন বলে তাকে আশ্বস্ত করেছেন মোদী। এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না বলে নিশ্চিত করেছে তাকে। যদিও পরবর্তীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এমন কোনো কথা হয়নি দুই নেতার মধ্যে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছি। তার সাথে আমার সম্পর্ক খুবই ভালো। তিনি বলেছেন রাশিয়ার কাছ থেকে খুব বেশি তেল আর কিনবে না ভারত। তিনিও চাইছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক। এরই মধ্যে তেল কেনা অনেকটা কমিয়েছেন তারা। হোয়াইট হাউসের প্রবেশদ্বারের সিকিউরিটি ব্যারিকেডে গাড়ি নিয়ে ধাক্কা দেয়ায় সিক্রেট সার্ভিসের হাতে গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি। মঙ্গলবার স্থানীয় সময় রাতে হোয়াইট হাউসের দক্ষিণ পশ্চিমের 17 নম্বর গেটের সামনে এই ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিসের এক বিবৃতিতে জানানো হয়, ঘটনার পর সন্দেহভাজনকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরপর গাড়িটিতে তল্লাশি চালানো হয়, তবে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি সেখানে। ঘটনাটি কেন ঘটেছে, চালকের পরিচয় বা উদ্দেশ্য কি, সে সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে একটি হেলিকপ্টারে চেপে কেরালার সবরিমালায় যাচ্ছিলেন তিনি। নতুন তৈরি একটি হেলিপ্যাডে নামতে গিয়ে উড়োযানটির চাকা আটকে যায় কংক্রিটের দুর্বল অংশে। অবতরণের পর ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ। এতে নিয়ন্ত্রণ হারায় হেলিকপ্টারটি। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ মাঠে নামে পুলিশ ও জরুরি বিভাগ। অনেকক্ষণ চেষ্টার পর হাত দিয়ে ঠেলে সেখান থেকে উড়োযানটিকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। দুর্ঘটনায় হতাহত হয়নি কেউ, কারণ জানতে চলছে তদন্ত। আবারও ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী নিশ্চিত করেছে এই তথ্য। জানিয়েছে স্থানীয় সময় সকালে পূর্ব উপকূল থেকে জাপান সাগরে বেশ কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া, যা পাড়ি দিয়েছে 350 কিলোমিটার এলাকা। মিসাইলের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি দক্ষিণ কোরিয়ার অনুষ্ঠিত হতে যাওয়া এপেক সম্মেলনের এক সপ্তাহ আগে পিয়ংইয়ং এর এমন পদক্ষেপে ক্ষোভ জানিয়েছে সিউল। সম্মেলনে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং সহ অনেক বিশ্ব নেতা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত মে মাসে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছিল দেশটি। এবার চোরাচালানকারী বেলুনের উপস্থিতির জেরে বন্ধ করা হলো ইউরোপের আরেকটি দেশ লিথুয়ানিয়ার বিমানবন্দর। মঙ্গলবার রাজধানী ভিলনিয়াসের আকাশে এমন ডজন খানেক বেলুনের উপস্থিতি টের পায় কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে ভিলনিয়াস বিমানবন্দরে প্লেন চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। 8টি আগমনকারী ফ্লাইটকে ঘুরিয়ে লিথুয়ানিয়ার কাউনাস বিমানবন্দর এবং পোল্যান্ডের ওয়ারশতে পাঠানো হয়। বেশ কয়েকদিন ধরেই বেলারুশ থেকে সিগারেট চোরাচালানের জন্য এসব বেলুন ব্যবহার করে আসছে মাদক কারবারিরা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ড্রোন ও আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেই চলেছে ইউরোপের দেশগুলোতে। এর কারণে কোপেনহেগেন, মিউনিক সহ ইউরোপের একাধিক বিমানবন্দরে বিমান চলাচলে বারবার বিঘ্ন ঘটেছে, যা যাত্রীদের মাঝে উদ্বেগের সৃষ্টি করেছে। এবার অভিবাসন বিরোধী বিক্ষোভ সহিংসতায় উত্তাল আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন। 10 বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে শুরু হয় প্রতিবাদ আন্দোলন। পরে তার রূপ নেয় সহিংসতায়। মঙ্গলবার সকাল থেকে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয় শহরের কেন্দ্রে। মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে তারা। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা এবং আইরিশ লাইভস ম্যাটার ও গেট দেম আউট লেখা পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে বোতল ও পটকা নিক্ষেপ করে তারা। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।